সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে আপনাদেরও জানাতে চাই। আবার সহকর্মী শওকত মঞ্জুর শান্ত আমার সঙ্গে যোগ দিয়েছেন, সেই খবর তিনি জানাবেন। শান্ত, কোন কোন দলের প্রতিনিধি এসেছেন এবং কি নিয়ে আলোচনা হবে একটু জানাবেন আমাদের। আমরা এখানে প্রায় 4টার পর থেকে অপেক্ষমান রয়েছে এবং যতটুকু সংবাদ আমরা পেয়েছি যে আজকে 6টার দিকে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের 20 জন নেতার সাথে 2 দফায় প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে এবং যে তালিকা আমরা পেয়েছি সেটি অনেকটা এরকম যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জেনারেল জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, এবি পার্টির মহাসচিব সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালিকুজ্জামান ভূঁইয়া, জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে এবং সেইটি আমরা জেনেছি যে হয়তো বা ঘণ্টাখানেক পিছিয়েছে। আমরা যেটুকু দেখেছি যে 4:30টার কিছু পরে প্রধান বিচারপতি তার গাড়ি নিয়ে কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসেছিলেন এবং সেখানে প্রায় আধা ঘন্টার অধিক সময় কাল তিনি অতিবাহিত করেন এবং পরবর্তীতে তিনি বের হয়ে যাওয়ার পরে আমরা এখন পর্যন্ত দেখেছি প্রায় 5 থেকে 6টি গাড়ি ভিতরে প্রবেশ করেছে এবং সেখানে 5-6 জন নেতা উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে অপেক্ষায় রয়েছি যে আমরা যে আসলে পরবর্তীতে আরও কারা কারা এখানে উপস্থিত হন, কারা কারা ভিতরে প্রবেশ করেন এবং বৈঠকের যে বিষয় সেটি আমরা আগে থেকেই অনুমিত অনেকটাই যে নানা ধরনের ক্ষোভ অথবা বিতর্ক সবকিছু মিলিয়ে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন একটি কথার ভিত্তিতে কিন্তু একটা রাজনৈতিক অস্থিরতা মহলে তৈরি হয় এবং সেটার পরবর্তীতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিন্তু প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে এবং গেল দিন আমরা দেখেছি যে 3টি রাজনৈতিক দলের সাথে তিনি বসেছেন এবং আজকে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং বৈঠক শেষে তারা এসে প্রেস বিজ্ঞপ্তি করবেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিবেন। তখন হয়তো আমরা নির্দিষ্ট করে বলতে পারবো কি ধরনের বিষয়ে আলোচনা হয়েছে। জি শান্ত, এবং আমরা অপেক্ষা করছি বৈঠকের খবরাখবর আপনার কাছ থেকে জানার জন্য। অন্তর্বর্তী সরকারের অধীনেই একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে কাকরাইল আইডিইবি মিলনায়তনে এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এই প্রত্যাশার কথা জানান। বলেন, শনিবার প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দল সাক্ষাতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়েছে। তারেক রহমান বলেন, সংস্কার কম বা বেশি বলে কিছু নেই, এটি একটি চলমান প্রক্রিয়া। জনগণকে অন্ধকারে রেখে রাজনীতিবিদদের বাদ দিয়ে কোনো পরিকল্পনা টেকসই হবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় বিদেশি বিনিয়োগ থেমে গেছে, তৈরি হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতাও। ফলে প্রতিদিনই বিভিন্ন দাবিতে মানুষ মাঠে নামছে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে মৌলবাদীদের সাথে আঁতাত করছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, ডক্টর ইউনূসের সরকারের কোনো কিছুই করার ক্ষমতা বা ম্যান্ডেট নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এছাড়া নির্বাচনের পাশাপাশি সরকারকে বিচার ও সংস্কারের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান বিএনপির আরেক নেতা ডক্টর এজেডএম জাহিদ হোসেন। আর বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে নেমেছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে এই প্রতিবাদ সভার আয়োজন। এতে বিএনপি নেতাদের পাশাপাশি অংশ নেন সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টি, জাতীয় পার্টির একাংশ সহ সমমনা বিভিন্ন দলের নেতারা। বন্দর যে উদ্যোগ নিয়ে গেল, ব্যবস্থাপনা নিয়ে গেল, এইটা আমরা বক্তারা সরকারকে আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। বলেন, সরকার ধারাবাহিকভাবে একটি গোষ্ঠীকে মদদ দিয়ে বাকি দলগুলোকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে। বিশেষ একটা দল মতাদর্শ অংশকে ধারাবাহিকভাবে যখন আপনারা মদত জুগিয়ে যাচ্ছেন, তখন আপনারা নিজেদেরকে অপ্রয়োজনীয়ভাবে বিতর্কের মধ্যে আপনারা নিয়ে যাচ্ছেন। আমাদের দাবি হলো ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচিত সরকার দেখতে চাই। একে অপরের প্রতি অহেতুক সন্দেহ সংশয় সৃষ্টি না করে মৌলিক কয়েকটি জায়গায় আমরা আমাদের আলোচনাটাকে কনসেন্ট্রেট করি এবং একটা সমাধানের পথ বের করি। অনুষ্ঠানে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় প্রধান উপদেষ্টার কঠোর সমালোচনা করেন। ডক্টর ইউনূস দেহত্যাগ করলেও পদত্যাগ করবে না। বর্তমান অন্তর্বর্তী সরকার হলো একটা বন্দা নারী, তার কোনো কিছু গর্ভধারণ করার কিছু নাই। ডক্টর ইউনূস সাহেব ডিবেট করে দিয়েছে, মৌলবাদীদের একখানে করে ফেলছে ক্ষমতায় থাকার জন্য। আর এই পৃথিবীতে যেই শক্তিকে সন্তুষ্ট করতে চান, সারা পৃথিবীতে মৌলবাদের জন্মদাতা মদতদাতার ওই দেশটা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক আলোচনা সভায় বিএনপি নেতা ডাক্তার জাহিদ হোসেন বলেন, বিএনপি ঘোষিত 31 দফার সমালোচনার নামে কিছু লোক দেশে বিভাজন সৃষ্টি করছে। আপনি বিচারেরও রোডম্যাপ দেন না, সংস্কারেরও রোডম্যাপ দেন না, নির্বাচনেরও রোডম্যাপ দেন না। আপনাদের মাথার মধ্যে ঢুকেছে কি স্থানীয় সরকার। আজকের দাবি হচ্ছে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি। সেইটিকে নিয়ে আপনারা বলেন কি এইটি নাকি একটা কাগজ বানান না। কাজেই আপনাদের উদ্দেশ্য সম্পর্কে মানুষ আজকে সন্দিহান, যার জন্য এই বিভাজন। আর এই বিভাজনের মূল উদ্যোক্তা হচ্ছে আপনাদের ভিতর। সিডাপে এক সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, ক্ষমতায় গেলে বিএনপি স্বৈরাচার হয়ে উঠবে এমন বয়ান যারা হাজির করছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। যত শীঘ্রই সম্ভব আমরা সেই উত্তরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারি, যেন তার মাঝখানে আবার নতুন করে একটি আপসেট বা একটি পরিস্থিতি সৃষ্টি না হয়। নেতারা বলেন, দেশকে দীর্ঘমেয়াদে সংকটে ফেলতে একটি গোষ্ঠী লাগামহীনভাবে চক্রান্ত করে যাচ্ছে। আজকে আমেরিকা যুক্তরাষ্ট্র যেটা গণতন্ত্রের একটা প্রধান দেশ, সেখানে পর্যন্ত গণতন্ত্র নিয়ে প্রশ্ন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। অবিলম্বে বিচার, সংস্কার এবং নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দক্ষিণ চট্টগ্রামে 8 উপজেলায় পথসভায় দেয়া বক্তব্যে একটি মহল রাষ্ট্র সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে দেশকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি। দল গঠনের পর দক্ষিণ চট্টগ্রামে এটি এনসিপির প্রথম কর্মসূচি। সকালে নগরীর বিপ্লব উদ্যানে জমায়েত হন এনসিপি নেতাকর্মীরা। এরপর সেখান থেকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, দোহাজারি, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালীতে পথসভা চলে একের পর এক। মজ্জারটেক এলাকায় প্রথম পথসভায় বিচার, সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিচার, সংস্কার এবং সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপের বিষয়ে যখন আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই, তখনই আমরা দেখি ষড়যন্ত্র, দেশবিরোধী চক্রান্ত মাথা চাড়া দিয়ে ওঠে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার মধ্য দিয়ে বিচার, সংস্কার এবং নির্বাচনের দিকে এগিয়ে যান। একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে দেশকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা। আমরা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে, জনমত ঘটনার মধ্য দিয়ে, সভা সমিতি করার মধ্য দিয়ে আমরা সেই বিষয়গুলোর গঠনমূলক সমালোচনা করব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক পক্ষকে একটার পক্ষের বিপক্ষে আরেকটা পক্ষকে দাঁড় করিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র হচ্ছে।
পথসভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর এরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদ আলম মিতু ও আতাউল্লাহ এবং সংগঠক আরমান হোসেন সহ চট্টগ্রামের নেতারাও অংশ নেন। লিফলেট বিতরণের পাশাপাশি সাধারণ মানুষের কথা শোনেন। যারা ক্ষমতায় থাকবেন, যারা সরকারে থাকবেন, যারা বিরোধী দলে থাকবেন, তারা যাতে সাধারণ জনগণের কাছে জবাবদিহিতা তাদের নিশ্চিত করা যায়। এই বাঁশখালী আগামী দিনের একটা নতুন একটা মডেল বাঁশখালী হবে, যেখানে মানুষ তার নাগরিক অধিকার ফিরে পাবে। সার্বিক বিষয়ে জন আকাঙ্ক্ষা জানার জন্য এই কর্মসূচি বলে জানান এনসিপি নেতারা। বাংলার আকাশে আর কোনদিন জুলুম লেখা হবে না, আমরা জুলুমের পরিবর্তে আমরা ইনকিলাব লিখেছি। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কিছুতে সমর্থন নেই জামাতের। দেয়া যাবে না করিডোর ও বন্দর, বলেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সাথে মতবিনিময় শেষে জামাতের আমির বলেন, করিডোর ও বন্দরের মতো ইস্যুতে নির্বাচিত সরকারেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিতে চাইলে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর বিষয়েও সমর্থন নেই জামাতের। ডাক্তার শফিক বলেন, প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা ডিসেম্বর থেকে ২৬শে জুনের মধ্যেই একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চায় জামাত ইসলামী। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলি না। দেশের স্বার্থ যেখানেই বিকৃত হবে সেখানেই নো। এই দুইটাও নো। আমরা বলেছি যে এই দুইটা নিয়ে না আগানো ভালো। এটা এসে নির্বাচিত সরকারের যদি এই ধরনের কোনো ইস্যু থাকে, পার্লামেন্ট এটা ডিসাইড করবে। ৫ আগস্ট রাজধানীর চানখার পুলিশ শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। এটি জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় দাখিল করা প্রথম তদন্ত প্রতিবেদন। পরে শুনানি শেষে তদন্ত প্রতিবেদন আমলে নেন ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সকল রকম প্রমাণ ও তথ্য পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে শহীদ হন ১০ম শ্রেণীর ছাত্র আনাস সহ ৬ জন। সেই দিনের একটি ভিডিও ফুটেজে দেখা যায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কখনো শুয়ে কখনো বসে টার্গেট করে গুলি করছে পুলিশ। এই ঘটনায় করা অভিযোগ তদন্ত শেষে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যকে আসামি করে ট্রাইব্যুনালে প্রথম ফরমাল চার্জ দাখিল করল প্রসিকিউশন। এদিন আদালতে চিফ প্রসিকিউটর জানান, শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। এই অবস্থায় ৫ আগস্ট গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা। পরে পরিবারের সদস্যরা বোঝালে তিনি পদত্যাগ করেন। পাশাপাশি জুলাই আগস্টে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সকল ভূমিকা আদালতে তুলে ধরেন তাজুল ইসলাম। এটার পেছনে দল হিসাবে আওয়ামী লীগ, জোট হিসেবে ১৪ দল, অঙ্গ সংগঠন হিসেবে আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য সংগঠনসমূহের কথা আমরা তুলে এনেছি। রাষ্ট্রীয় বাহিনী হিসাবে পুলিশ, বিজিবি এবং র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাসমূহ তারা কে কীভাবে এখানে ভূমিকা পালন করেছে, তাদের কি দায়, সেগুলোর কথা এখানে তুলে আনা হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে তদন্ত হয়েছে যাতে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। এই মামলাতে বিভিন্ন ডকুমেন্ট আমরা দাখিল করেছি। শেখ হাসিনার পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল লিথাল ওয়েপন ব্যবহারের, সেই ভয়েস, শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা এখানে দাখিল করেছি। কিন্তু তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি, কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরমাল চার্জ দাখিল করা হবে। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ সুপিরিয়র কমান্ডাররা জুলাই আগস্টে সারা দেশের হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত হয়েছে।
যে সমস্ত ঘটনা নেপথ্যে ঘটেছে সেগুলো বর্ণনা দিয়েছি। বিশেষভাবে 5ই আগস্ট ক্ষমতা ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত আসামি শেখ হাসিনা কিভাবে ছাত্র জনতাকে হত্যা করে নির্মূল করার ব্যাপারে অনড় ছিলেন সেই কথাগুলো তুলে ধরেছি। বিভিন্ন বাহিনীর প্রধানদের সাথে তার কী ধরনের কনভারসেশন হয়েছে সেগুলো তুলে ধরেছি। এই মামলার 8 আসামির মধ্যে 4 জন পলাতক রয়েছেন। এছাড়া এদিন সকালে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় 7 আসামিসহ 11 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। প্রস্তাবিত সরকারি চাকরি অধ্যাদেশ নিয়ে ক্ষুব্ধ সরকারি কর্মকর্তা কর্মচারীরা। অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে বড় ধরনের মিছিল ও সমাবেশ করেছেন তারা। দ্রুত অধ্যাদেশের প্রস্তাবনা বাতিল না হলে সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামও। তারা বলছে অধ্যাদেশটি কার্যকর হলে অপসারণের ঝুঁকিতে পড়বেন সরকারি চাকরিজীবীরা। তারা জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি বাতিলেরও দাবি জানিয়েছে। সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া বৃহস্পতিবার অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত অধ্যাদেশটিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি ও চাকরি থেকে বরখাস্তের বিধান রাখা হয়েছে। ছুটি ও যৌক্তিক কারণ ছাড়া কোনো কর্মকর্তা কর্মচারী অফিসে উপস্থিত না থাকলে কাউকে উস্কানি ও বাধা দিলে অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন। অধ্যাদেশটিকে নিবর্তনমূলক আখ্যায়িত করে এর প্রতিবাদে সচিবালয়ে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। দপ্তর ছেড়ে শত শত কর্মচারী যোগ দেন কর্মসূচিতে। জানান, নতুন করে সামরিক শাসনামলের ধারা যুক্ত করে সরকারি চাকরি অধ্যাদেশ করার প্রস্তাবে ক্ষতিগ্রস্ত হবেন তারা। এই আইন তৈরি করা হলে 7 দিনে কর্মচারীদের চাকরি চলে যাবে, কর্মচারীদের স্বাধীনতা থাকবে না, চাকরি চলে গেলেও কর্মচারীরা আদালতে যেতে পারবে না। যদি এই আইন বাস্তবায়ন হয়, কর্মস্থলে নারীরা সবচেয়ে অনিরাপদ হবে। কালো আইন আমরা মানি না। কর্মচারী নেতারা জানান, অধ্যাদেশ প্রত্যাহার না করলে সচিবালয় অচল করে দেয়া হবে। কালো আইন প্রত্যাহার না করা হলে সারা সচিবালয় আগামীকাল থেকে আমরা সচিবালয়ের সমস্ত গেট বন্ধ করে দেব। কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সাবেক সচিব সহ কর্মকর্তাদের নেতৃত্বাধীন ফোরাম নিবর্তনমূলক চাকরি অধ্যাদেশের পাশাপাশি জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি বাতিলেরও দাবি জানিয়েছেন। এজন্য তারা মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচিও পালন করেছে। তালিকা অনুযায়ী যে সমস্ত সচিবরা স্বৈরাচারের দোষী হিসেবে চিহ্নিত, এই সচিবদেরকে সরাইতে হবে, নতুবা আমরা শান্তিপূর্ণভাবে অতিথিভাবে কর্মসূচি পালন করছি, আগামীকালকেও করবো, না সরানো বন্ধ করবো। বিধি বহির্ভূতভাবে একটা উপদেষ্টা কমিটি করা হয়েছে, 4 জন। এনারাই নানাভাবে বিভ্রান্ত হয়ে তারা এই কাজটা করছে না, আরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা এই কমিটি বিলুপ্ত চাই। আপনারা আগুনে হাত দেওয়ার চেষ্টা করেন না। আপনারা যদি আগুনে হাত দেন তাহলে আপনাদের হাত কিন্তু পুড়ে যান। সচিবালয়ে মিছিল সমাবেশ সহ প্রস্তাবিত চাকরি অধ্যাদেশ নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানিয়েছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। তারা আলোচনা করতে পারবে, ক্যাবিনেট ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবে। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকার ভোট কারচুপি করতে সরকারি কর্মচারী আইন সংশোধন করেছিল। ঠিকভাবে সুষ্ঠুভাবে চলে এই জন্য। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে রোববার সকালে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর। হাসান মাহমুদ, তানজিম সাকিব সহ 10 জন ক্রিকেটারের পাশাপাশি ছিলেন ম্যানেজার নাফিস ইকবাল সহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ। নাহিদ রানা, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট পাকিস্তান সফর থেকে নিজেদের নাম সরিয়ে নেন। রানার জায়গায় নতুন করে টি-20 দলে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছেন তিনি। রিশাদ হোসেনও রয়েছেন সেখানে। এদিকে ভারত থেকে সরাসরি পাকিস্তানের বিমান ধরবেন মুস্তাফিজুর রহমান। আগামী 28 মে থেকে 1 জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। 2 দলের প্রথম টি-20 শুরু হবে 28 মে। সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে রাজনৈতিক শক্তির বাইরেও নাগরিক সমাজের মতামতের উপর জোর দিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। বলেন, যেসব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো যাবে না তা জনসম্মুখে
প্রকাশ করা হবে। তবে বেশ কিছু বিষয়ে ঐক্যমতের কথা জানান তিনি। আলোচনায় সুশীল সমাজের প্রতিনিধিরা সংবিধান সংশোধনের বিষয়ে দ্বিমত প্রকাশ করেন। ধর্মনিরপেক্ষতা না বহুত্ববাদ, সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ 5 সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম ধাপের আলোচনা শেষ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এবার মতামত নেওয়া হয় নাগরিক সমাজের প্রতিনিধিদের। একাধিক চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনায় অংশ নেন শিক্ষক, গবেষক, সমাজকর্মী, আইন বিশ্লেষক সহ বিশিষ্টজনেরা। এ সময় স্বৈরতন্ত্র সমূলে উৎপাটন করতে মতামত তুলে ধরেন বক্তারা। দেশের যে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি, যে রুল অফ ল বা আইনের শাসনের যে পরিস্থিতি, ডিউ প্রসেস ফলো না করার যে পরিস্থিতি, এই জিনিসগুলো আসলে পুরো ঐক্যমত্য প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার উপর একটি প্রবল নেতিবাচক প্রভাব রাখছে। আমি শুধু রাজনৈতিক দলগুলোকে একটাই প্রশ্ন করতে চাই যে গণমাধ্যম যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি থাকে তাহলে কি আপনারা নির্বাচনটাও ঠিকমতো করতে পারবেন কিনা? আমাদের এই গভর্নমেন্টের গ্রাউন্ড সলিড করার জন্য যা যা করা দরকার সাংবিধানিক দিক থেকে উই হ্যাভ টু ডু দ্যাট। ক্ষমতা কুক্ষিগত করতে রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তাই সরকারকে আরো কঠোর হবার তাগিদ দেন তারা। পরামর্শ দেন সংবিধানে হাত না দেওয়ার। সংবিধানে হাত দেওয়া উচিত হবে না। সংবিধান শুধুমাত্র পরিবর্তন করতে পারে জনপ্রতিনিধি বা যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে। তাছাড়া অন্য কারোর কোনো অধিকার বা এখতিয়ার নাই এটাকে বড় ধরনের পরিবর্তন করার। সংবিধানকে ভায়োলেট করে, সংবিধান হলে এই যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট করলাম, এটা আমরা করতে পারতাম না, সংবিধানে কোথাও নাই। সুতরাং আমরা এই পর্যন্ত যা এসেছি সংবিধানকে অমান্য করে হয়েছে। ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় যেসব বিষয়ে ঐক্যমত সৃষ্টি করা যাবে না তা জনসম্মুখে প্রকাশ করা হবে। তিনি বলেন, বারবার রক্ত দেয়া সম্ভব নয়, তাই এই সুযোগকে কাজে লাগাতে হবে। এক জায়গায় সকলে একমত হচ্ছেন যে ক্ষমতার যে এককেন্দ্রীকরণ সেটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে, কেননা আলাপ আলোচনার মধ্য দিয়ে আসলে আমাদেরকে এক জায়গায় পৌঁছতে হবে। সব জায়গায় সবটা অর্জন করা যাবে না, কিন্তু যতটা সম্ভব অর্জন করার চেষ্টা করতে হবে, কারণ এই সুযোগ দ্বিতীয়বার পাওয়া যাবে বলে মনে হয় না। বিশেষ করে যে পরিমাণ রক্তপাতের মধ্য দিয়ে যে দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসনের অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছে, সেটা যাতে পুনর্বার না ঘটে সেটা আমাদের সকলে নিশ্চিত করা দরকার। সংস্কার কার্যক্রমে ঐক্যমত গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত 15 ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত কমিশনের কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে 33টি রাজনৈতিক দলের সাথে বৈঠকও করেছে কমিশন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ডিসেম্বরে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলোর একরকম প্রস্তুতি দরকার, জুলাইয়ে হলে আরেক রকম। তাই নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। রোববার দুপুরে রাজধানীর তোপখানায় 5 দলীয় জোট গণতন্ত্র মঞ্চের দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। বলেন, জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের কথা বলা হলেও তা করেনি সরকার, যে কারণে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব বাড়ছে। গণতান্ত্রিক বন্দোবস্তে পৌঁছাতে ন্যূনতম জাতীয় ঐক্য দরকার বলেও মন্তব্য করেন সাকি। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকারকে দল নিরপেক্ষ চরিত্র ও বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখতে হবে। সরকারে যারা বাংলাদেশের পক্ষে আছেন তাদের টিকিয়ে রাখাই জুলাই ঐক্যের মূল লক্ষ্য। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া কোনো উপদেষ্টা বিভিন্ন দেশের ও দূতাবাসের অনুগত হয়ে কাজ করছে, এজন্য তাদের ডাকে এখন কেউ সাড়া দেয় না বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের বক্তারা। বিকেলে শাহবাগে জুলাই ঐক্যের প্রতিবাদ সমাবেশে একথা বলেন বক্তারা। বলেন, জুলাই ঘোষণাপত্র রুখে দিতে অপচেষ্টা চলছে। জুলাই ঘোষণাপত্র যারা দেবে না তারা ভারতীয় অনুগত বলেও মন্তব্য করেন বক্তারা। রাঙ্গামাটিতে জুলাই অভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, জুলাই অভ্যুত্থানের কারণেই দেশে গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরেছে। বিগত সরকার ছাত্র জনতার উপর যে নিপীড়ন চালিয়েছে তা নজিরবিহীন। এ সময় আহত 7 জনকে 1 লাখ টাকা করে
অনুদানের চেক দেয়া হয়। এছাড়া সরকারি স্বাস্থ্য কার্ডও দেয়া হয় তাদের। চীনের ইয়াদিয়া ব্র্যান্ডের নতুন মডেলের 3টি ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে রানার অটোমোবাইলস। রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্কুটারগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আয়োজকরা জানান, স্কুটারগুলোতে আধুনিক নানা ফিচার ও উচ্চ শক্তি সম্পন্ন ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একবার চার্জ দিলে 120 কিলোমিটার পর্যন্ত চলে। কেনা যাবে 1 থেকে 3 লাখ টাকায়। ব্যাটারিতে দেওয়া হয়েছে 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আজ থেকেই রানারের সব শোরুমেই পাওয়া যাবে স্কুটারগুলো। প্রেমিককে বশে আনা, স্বামীর সাথে অমিল, গুপ্তধন পাইয়ে দেওয়া সহ নানা অসাধ্য সাধনের কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। তান্ত্রিক শাস্ত্রিক জৈনপুরী ফাতেমা দরবার নামে সকল সমস্যার সমাধান আশ্বাস দিয়ে চক্রটি প্রতারণা করে আসছিল। এজন্য চট্টগ্রাম বিজ্ঞাপনও দিত তারা। তান্ত্রিক শাস্ত্রিক এবং জিন সাধন বিদ্যায় অভিজ্ঞ জৌনপুরী মা ফাতেমা। জিন পরি দিয়ে অসাধ্য সাধনের কথা বলে দেয়া হতো চটকদার বিজ্ঞাপন। সংঘবদ্ধ চক্রের এমন প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই হয়েছেন নিঃস্ব। তেজগাঁও থানার একটি মামলার তদন্তে নেমে এমনই এক চক্রের খোঁজ পেয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সকালে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, তান্ত্রিক শাস্ত্রিক জিনের বাদশা চক্রের 3 প্রতারককে ভোলা থেকে গ্রেফতার করা হয়েছে। হতাশাগ্রস্ত লোকদের প্রতারণার ফাঁদে ফেলে তারা হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। তারা কত তন্ত্র মন্ত্র এবং জিন সাধনার মাধ্যমে কত কিছু তারা যে করে, এই প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা মানুষের লোপাট করেছে। পারিবারিক সমস্যায় পড়ে, স্বামী স্ত্রীর অমিল আছে বা শত্রুতার পরে বিপদে পড়েছে বা চাকরি পাচ্ছে না, বিদেশে যেতে পারতেছে না, নানা প্রতিবন্ধকতা, তার মনের ভিতরে অনেক দুর্বলতা থাকে। এই দুর্বলতাটাকে, মানুষের এই সাইকোলজিটাকে তারা ব্যবহার করে এই সাধারণ মানুষগুলি, এই প্রতারক চক্র মানুষকে নিঃস্ব করে দিয়েছে। নারী কণ্ঠ অনুকরণ করে বন্ধুত্বের ফাঁদে ফেলেও প্রতারণা করে আসছিল চক্রটি। তারা যে সকল বিভিন্ন চ্যানেলে অ্যাড দিয়েছে এবং যে সকল প্রতারণার ফাঁদ পাতার জন্য যে সকল কৌশলগুলো তারা করেছে, তার অনেকগুলোই আমরা আমাদের জব্দ করতে পেরেছি। বিশেষ করে মানুষকে বিশ্বাসযোগ্য করার জন্য জৌনপুরী মা ফাতেমা, এটা একটা নারী চরিত্র, কাল্পনিক। আসলে এই চক্রের ভিতরে কোনো নারী নাই। এরা মেয়েদের ভয়েস, মোবাইলে ভয়েস সেটআপ দিয়ে, মেয়েদের কণ্ঠ ভয়েস সেটআপ দিয়ে তারা নারী কণ্ঠে, এবং ওরা পুরুষ কথা বলে কিন্তু নারী কণ্ঠ, অপরপক্ষ নারী কণ্ঠ শুনতে পায়। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মানুষ কোনো অভিযোগ করে তখন আমরা এই বিষয়গুলো যাচাই করে দেখি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বনানীতে রেডি মিক্সিং মেশিনের গাড়ির চাপায় পিষ্ট হয়ে 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সকাল 9:30টার দিকে বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের সাইডে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটির চাপায় মোটরসাইকেলে থাকা 2 জন ঘটনাস্থলেই মারা যান। হেলথ কার্ড, বিডি, বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। আইনজীবী সমিতি মিলনায়তনে এই অনুষ্ঠানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম শহরকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তরে সবচেয়ে বড় বাধা গণসচেতনতার অভাব। শিশুদেরকে শৈশব থেকেই স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পরিবেশ সম্পর্কে শিক্ষা দেওয়ার আহ্বান জানান মেয়র। অনুষ্ঠানে ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, তালুকদার কামরুল হাসান সহ আরও অনেকে বক্তব্য রাখেন। পরে বৃত্তিপ্রাপ্তদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠিত হলো সনি ব্র্যান্ডের সনি র্যাঙ্কস বিগ বাজ অফার ঈদ ক্যাম্পেইনের উদ্বোধন। সকালে বাংলা মোটর র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের সোনারতরী শোরুমে এর উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনটি উদ্বোধন করেন সনি সিঙ্গাপুর রিজিওনাল মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের প্রেসিডেন্ট পেইজি হুন। এই অফারের মাধ্যমে সনি টিভি এবং সাউন্ড বার বান্ডেল কেনার ক্ষেত্রে 10% ছাড় পাবেন গ্রাহকরা। অনুষ্ঠানে র্যাঙ্কস ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক SMS সার্ভিসে স্বচ্ছতা নেই, সরকার বছরের রাজস্ব হারাচ্ছে 200 কোটি টাকার বেশি। সকালে ইন্টারন্যাশনাল গেটওয়ে শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনার শীর্ষক কর্মশালায় এমন তথ্য জানান IGW অপারেটর্স ফোরাম। TRNB আয়োজিত অনুষ্ঠানে প্রযুক্তিবিদরা অভিযোগ করেন, সংস্কার প্রস্তাবনার নামে স্থানীয়দের ব্যবসা বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায়তারা চলছে।
প্রতি মাসে দেশে আন্তর্জাতিক SMS আসে 3 কোটির বেশি। এর প্রায় পুরোটাই ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন বৈশ্বিক প্ল্যাটফর্ম থেকে। প্রতি SMS 8 মার্কিন সেন্টের বেশি দরে নিয়ে আসা হয়। মোবাইল অপারেটরদের মাধ্যমে পরিচালিত এই A2P SMS সার্ভিস থেকে সরকার বছরে নামমাত্র আয় করছে এমন অভিযোগ করেছেন আন্তর্জাতিক কল পরিচালনার লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, IGW অপারেটররা ভয়েস কলে 40% বেশি রেভিনিউ শেয়ার করছে, অথচ মোবাইল অপারেটররা A2P সার্ভিসে মাত্র 6.5% রেভিনিউ শেয়ার করছে। এতে সরকার বছরে রাজস্ব হারাচ্ছে 200 কোটি টাকার বেশি। আমাদের মাধ্যমে যা SMS ঢুকবে ICX হয়ে মোবাইল অপারেটর হয়ে গ্রাহকের কাছে যাবে। সো 3টা লেয়ারে ক্রস চেকিং করতে পারবে BTRC। এখন কিন্তু সেটা হচ্ছে না। এখন BTRC পুরোপুরি অন্ধকারে। মোবাইল অপারেটর যা বলছে BTRC সেটাই, BTRC হাতে কোনো অপশন নাই ওটা মেনে নেওয়া ছাড়া। ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স পলিসি অনুযায়ী A2P SMS সার্ভিস পরিচালনার দায়িত্ব ইন্টারন্যাশনাল গেটওয়ে প্রতিষ্ঠানগুলোর, এমন দাবি করেন IOF প্রতিনিধিরা। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিধি বহির্ভূতভাবে এই ব্যবসা মোবাইল অপারেটরদের হাতে তুলে দেওয়া হয় এমন অভিযোগ করেন তারা। যে ILDTS পলিসি যেভাবে আছে সেভাবে যদি প্রণয়ন করা হয়, আমরা যদি এই সার্ভিস, যেটা আমাদের জন্য কিন্তু নতুন কোনো পলিসি করার কিছু নেই, জাস্ট BTRC অনুমোদনের মাধ্যমে কিন্তু আমরা সার্ভিসটা চালু করে ফেলতে পারি। কিছু টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশনের ব্যাপার আছে, এটা করার মাধ্যমে আমরা চালু করলে এখানে বছরে প্রায় 200 কোটি টাকা আমরা সরকারকে এখান থেকে রেভিনিউ শেয়ার করতে পারবো। টেলিকম খাতে নতুন সংস্কার প্রস্তাবনার মাধ্যমে দেশি উদ্যোক্তাদের ব্যবসা বাণিজ্য মোবাইল অপারেটরদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে ব্রিফিংয়ে জানান স্থানীয় উদ্যোক্তারা। 75% মোবাইল তাদের শেয়ার হওয়ার পরে যদি তারা 1% 76% হয়, এইটাকেও আমরা দেখার উচিত আছে। সেখানে 10-15% প্রবৃদ্ধি তারা করবে, ডোমেস্টিক কোম্পানি বন্ধ হয়ে যাবে, মানুষ চাকরি হারাবে, দেশের স্বার্থ বিকিয়ে আমরা কি বলে মাল্টিন্যাশনাল কোম্পানিকে আমরা প্রায়োরিটি দিব, হতে পারে না। IGW, ICX এবং IIGর মতো এমন সব শতাধিক প্রতিষ্ঠানে কাজ করছে দেশের 2,500-এর বেশি প্রযুক্তিবিদ। এর মধ্যে কেবলমাত্র IGW খাতেই বিনিয়োগের পরিমাণ 5,000 কোটি টাকার বেশি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশের নারীদের 3 ভাগের বেশি জরায়ুমুখ ক্যান্সারের জন্য দায়ী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV-তে আক্রান্ত। 30 থেকে 49 বয়সী নারীদের মধ্যে এই চিত্র পাওয়া গেছে। রোববার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যা ভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির ফলাফল তুলে ধরা হয়। গবেষকেরা জানান, কর্মসূচির আওতায় 8 জেলার 16টি কেন্দ্রে 3,856 জন নারীর স্ক্রিনিং করা হয়। এতে 3.6 ভাগ নারীর HPV শনাক্ত হয়। সিলেট বিভাগের শনাক্তের হার সবচেয়ে বেশি। চিকিৎসকেরা বলছেন, দ্রুত শনাক্ত হলে এ ধরনের ক্যান্সার বেশিরভাগই ভালো হয়। তাই সারা দেশে স্ক্রিনিং বাড়াতে হবে। নিয়োগ বিধির সংশোধন সহ 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতিতে নেমেছেন স্বাস্থ্য সহকারীরা। রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনরত স্বাস্থ্য সহকারীরা জানান, সমমর্যাদার অন্য দপ্তরের কর্মচারীরা বিভিন্ন সময় নির্বাহী আদর্শে উচ্চতর গ্রেডে পদোন্নতি পেয়েছেন, কিন্তু স্বাস্থ্য সহকারীরা এখনও পূর্বের গ্রেডেই রয়ে গেছেন। দীর্ঘদিন ধরে নিয়োগ বিধি সংশোধন ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদার দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি। দর্শক, এ ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।